এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ডেস্টিনি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে সব নসে, আর ভাববে না পরিণতি। বর্তমান নিয়ে ভাবছে, উপভোগ করবে সময়টা। রামি মিথিলাদের প্রণয় আজ কিছুটা নসির অঙ্কেও লেগেছে। পুলকিত করেছে মন বেখেয়ালি পড়ার মাঝে, খাওয়ার মাঝে, রান্নার ফাঁকে মনে এসেছে পুরুষটার কথা। রাজকে ভেবে থমকায় সে। এই যেমন এখন ভাবনায় সে বিরক্ত করছে, ভাবতে চায় না তবুও মন আঙ্গিনায় এসে পড়ে। ব্যস্ত হয়ে আবার মন দিল রেডি হতে। অফিস যেতে হবে আজ। নিজের প্যাশন এত কম পরিশ্রমে পূরণ হচ্ছে। আপ্লুত সে স্কেচ পাঠিয়ে দিত কাউকে দিয়ে, কিন্তু নিজ হাতে চেক নিবে তাই নিজেই যাওয়া আজ। আর ভাই পারুর সাথে যাবে না, একাই যাবে সবুজকে নিয়ে। বসুন্ধরার বিশাল শাহ অফিস ভবনের সামনে নামে নসি, ব্যাগপত্র সবুজের হাতে। রাজ অপেক্ষায় ছিল ওর আসার। ভেতরে ঢুকে লিফটের বাটন প্রেস করে ওয়েট করতে লাগলে রাজও হুড়মুড় করে পেছনে দাঁড়ায় ওর। নসি ঘাড় ঘুরিয়ে ওকে দেখে ফের সামনে তাকায়। রাজ সবুজের কানের কাছে ফিসফিস করে কিছু বললে সে নসি থেকে অনুমতি নিয়ে ওয়াশরুমে যাওয়ার বাহানা দেয়। লিফট আসলে দুজন ঢুকে পড়ে। 7th ফ্লোরের বাটন প্রেস করে রাজ পেছনে গিয়ে হাত বেঁধে হেলান দিয়ে দাঁড়ায়। নজর তার ওড়নার নিচ দিয়ে উকি দেওয়া মোটা বিনুনিতে। লম্বা চুলগুলো কোমরের জন্য আজ বেরুনি করে কোমর অবধি ছেড়েছে। নসি চুপচাপ, স্বাভাবিক তার মুখ। লিফটের দেয়ালে দেখা যাচ্ছে স্পষ্ট রাজের নজর। বাঁকা হেসে বেনুনিটা হাত ধারা সামনে আনে, ওড়না আরও নামিয়ে দেয়। রাজ বিঘ্নিত তপ্ত শ্বাস ছাড়ে একটা। লিফটে থাকা রাজের দায় হয়ে পড়ে যেন সারা লিফটে মোহনীয় এক মেলি ঘ্রাণ সাথে কৃত্রিম আতরের ঘ্রাণ মিলে অবশ করছে তাকে। বুকে হাত চেপে আরও গা ছেড়ে দিল সে দেয়ালে ঠেসে। চোখ বুজে নাসারন্ধ্রের শ্বাস আটকানোর পায়তারা তার, তবুও পারল না। ধপ করে বসে পড়ে মেঝেতে। বাবু হয়ে ঝিমোতে লাগে সে। নসির কপাল গুছিয়ে আসে, ভ্রুকুটি করে বোঝার চেষ্টায় এই পাগলের কি হলো আবার। রাজের শ্বাস যখন আরও জোরালো হলো না পেরে বলে উঠে নসি, ঠিক আছেন আপনি? চপল বেগতিক মন মস্তিষ্কের দোলাচলে বেসামাল রাজ তবুও নির্লিপ্ত, যেন তার পাশে কেউ নেই এমন ভাব। মনকে শাসালো সে। বুক ফুলিয়ে প্রলম্বিত শ্বাস নিয়ে খানিক শান্ত হলো। বুক বোতামের খাজে আটা রোদ চশমা চোখে গলিয়ে দিয়ে দৃষ্টি আড়াল করে। এই রমণীর বিশ্বাস নেই, চোখে চোখ দেখেই মনের খবর জেনে নেবে। বাবু হয়েই বসে লিফটের সফর শেষ করে। কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যাওয়ার মতো করে বেরিয়ে গেল সে। নসি হতবুদ্ধি, কি হলো এটা? প্রশ্ন মনে চেপেই আস্তে ধীরে কদম বাড়ায় কেবিনে। কারিগরদের সাথে ব্যস্ত নসে সবটা বুঝিয়ে দিলে আর এই মুখ হতে হবে না। পারিশ্রমিকের চেক নিয়েছে, মন বাগিচায় পুষ্পরেণু ঝরছে তার রেশ চোখে মুখে। মনে মনে লিস্টও করে ফেলেছে কাকে কি দেবে। হাতে কফি মগ নিয়ে উপস্থিত হলো সেখানে রাজ। নিবিষ্ট নয়ন ঘুরে ফিরে এক বিন্দুতে স্থির। ফোন দিয়ে এটি ছিল আরও সময় কাজে ব্যস্ত রাখার, কিন্তু মন সায় দেয়নি। কি এক মন, তাও আজকাল রাজের বিরুদ্ধাচারণ করছে। নসি এক পলচে ফের কাজে মন। দলবল সমেত হানা দেয় ম্যাথিউ। কাল রাতেই বাংলাদেশের মাটিতে পা পড়েছে। বহু বছর পর আসা। তার আসার অনেক কারণ। ভেবেছিল প্রতিঘাতে রাজ উন্মাদ হবে, কিন্তু তার লক্ষণ নেই ওর মাঝে। মায়ের সমতুল্য সায়েমা খালার গত হওয়াতে রাজের এমন নীরবতা, ঝড় আসার পূর্বাভাস। তবেও তারাও তো কাঁচা কাজ করেনি, ফাঁসবে তো নাহিম চৌধুরী। শেষে আখের গোছাবে তারা। মনের শান্তি টেনে বেশ অহং নিয়ে রাজের সামনে দাঁড়ায় সে। রাজ দেখলেও না ওকে, অদৃশ্য সম মনে করে নজর আন্দাজ ওর। চুপচাপ কফি মগে চুমুক বসাচ্ছে। একটু আগের বিমুগ্ধ চোখ এখন নিষ্প্রাণ, বরফ কাটা নেয় শানিত তীক্ষ্ণ। গভীর গাম্ভীর্যের ঘনগঠা আদলে চোয়াল ইস্পাত দৃঢ়। ম্যাথিউ অল্প স্বল্প হেসে নিজেই কথা পারে। কেমন আছো ভাই? নসি চরম অবাক, হতবিহ্বল। সে শুনেছিল দুই ভাই ব্যতীত কেউ নেই, আর এখন এই আপদ কই থেকে টপকালো বিদেশিনীকে। সুনিপন চোখে পরখ করে কারো আদলের সাথে খুব মিল পেল। মনে পড়ছে না, ভাবা না ছেদ হয় রাজের কথায়। ইউ বিচ, ডোন্ট ডেয়ার টু কল মি ব্রাদার।
কি ছিল কথাটায় নসি পর্যন্ত কেঁপে উঠল এমন গুরু গম্ভীর স্বরের শানিত কণ্ঠে। কার্যরত সবার চোখ ঠিকরে পড়ল সেথায়। রাজ কারিগরদের থেমে যাওয়া দেখে হাতের কফির মগ আছাড় দেয় মেঝেতে, কণ্ঠ ভারী করে সাবধান করে, সার্কাস চলছে না এখানে। কাজের হেরফের হলে পাশে লাথি মেরে বের করে দিব। নসির বৃহৎ নেত্র আরো বৃহৎ হলো। লোকটার সাথে অনেকবার দেখা, অসভ্য লজ্জা, কিন্তু স্বাভাবিক মনে হয়েছে। কথাবার্তা মার্জিত ছিল, কাল তো আরও চিনেছে অল্প, আর এখন যেন মুদ্রার অপিট। এ কেমন রূপ, যেন চণ্ডাল। কথায় যেন রসকস নেই, যদুষ্ণু। কানে এসেছে তুই করে কথা বলা গুটিয়ে কয়েক মানুষ ছাড়া আজ সচক্ষে প্রমাণ পেল, কিন্তু বুঝলো না এই মেয়ের সাথে এমন ব্যবহারের কারণ। চুপ থাকলো তবুও। রাজগলা উঁচিয়ে গার্ডকে ডাকতে হেরে গলা শুনে কাঠ হয় ম্যাথিউ, আর সাথে অপমানিত বোধ করে চোখ কুঁচকে শক্ত গলায় বলে, তুমি আমায় অপমান করছো। প্রথমত আমি তোর বড়, সাথে ক্লাসেও সম্মান দিবি। দ্বিতীয়ত যার মানে নেই তাকে কি অপমান করব? বসের ডাকে তড়িঘড়ি আসে গার্ড। রাজ হুকুম দেয় গলা ধাক্কা দিয়ে বের করে দিতে। ম্যাথিউ সহ্য করে নিয়ে হাত উঁচু করে থামায় তাদের। রাজের দিকে অগ্নিচক্ষু তাক করে নিজেই ভদ্রভাবে স্থান ত্যাগ করে। নীরব দর্শক নসি, মনে স্পৃহা, তবুও জানার আগ্রহ নেই। সব ভাবনায় নিজেকে বকা দিল সে। বিতৃষ্ণা এলো ফের। মুখ অনমনীয় করে হাঁটা দিল নিজ কেবিনে নিজের ব্যাগপত্র নিতে। বের হতে হবে অফিস থেকে। গ্রীষ্মের খরা তাপে প্রকৃতি পুড়ছে, ভ্যাপসা গরমে অতিষ্ঠ সব। ভর বিকেলে গরমের থাকে রেহাই পেতে নসি আইসক্রিম পার্লারে সেটা স্বাদ নিচ্ছে। আর কেউ সঙ্গী হলে মন্দ হতো না, কিন্তু হায়, ভার্সিটিতেও বন্ধু পাঠাতে পারেনি। তবে মনের বাসনা পূরণ হলো বোধ হয়। গটগট পায়ে শব্দ দিলে ঝুপ করে নসির সামনে চেয়ারে বসে রাজ। মুখ তার আগের ন্যায় বজ্র জানি শক্ত। ভেবাচাকা নসি চোখ কপালে থিতু হলো কিছুটা রাজের আগমনে আর এমন আকস্মিক ব্যবহারে। ফাঁকা ঠোঁট নাড়িয়ে কিছু বলবে রাজ, সে সুযোগ দিল না। বসার চেয়ারটা সহ নসিকে টেনে একদম মুখোমুখি আনলো। এক হাত দূরত্বে তারাও, তবু গরম নিঃশ্বাস পড়ছে সুন্দর মুখটায়, যেন পুড়িয়ে দেবে। চোখে চোখ তাক করা, শানিত নজরে মন ভরে না। ওই ধূসর বাদামি চোখ জোড়ায় চেয়ে থাকে কিছুক্ষণ, ফের মৃদু হুঙ্কার কণ্ঠে ঠেলে বলে রাজ, না বলে এসেছো কেন? কৈফিয়ত দিব কেন আপনাকে? কাট কাট জবাবে রাজ আর একটু ঝুঁকে গেল ওর মুখের কাছে। 4 ইঞ্চিও দূরত্ব নেই মাঝে তাদের। শীতল কণ্ঠে ফের একই প্রশ্ন করল রাজ। না বলে এসেছো কেন? এইবার সুর ছড়া হলো নসির। নিজের মাথা পেছনে নিয়ে বলে, চোখ কি শুরু করেছেন? রাগ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে রাজ। হাতের শিরা ফুলে উঠেছে। ডান হাত দিয়ে ঘাড় চুলকে স্বাভাবিক করতে চায় নিজেকে। আজ এমনি নিজ সত্তায় নেই। রাগ নাকের ডগায়। নসির এমন করাতে আর পারে না। উষ্মায় চেয়ারে হাতলে থাবা মারে। কিছু বুঝে ওঠার আগে ঝটকায় নসির চেয়ারে আরও টেনে নেয় নিজের কাছে। নসির হাঁটু রাজের চেয়ারে ঠেকে। ওর পায়ের ফাঁকে বন্দী হয়, স্পর্শ লাগে না। নিজে 2 পায়ের ফাঁকে নসির 2 পা সহ কায়া গুটিয়ে নিতে দেখে চোখ তুলে মুখটায় ব্যঙ্গ গলা ওর। এতটুকুতেই দম ফুস? সোজা প্রশ্নের উত্তর দিবে, বাড়তি কথা নয়। বেড়ে ওঠা রাগ চড়াত করে নেমে গেল নারীর এত নিকট সান্নিধ্যেই। আব্রু হাসি হাসলো মুহূর্তেই। তৃতীয়বার রয়ে শয়ে শান্ত স্বরে পুনশ্চ প্রশ্ন করল রাজ, না বলে কেন এসেছো? নসে গুটিসুটি মেরে নতমস্তকে বসে, কথা নেই মুখে। মুখ খুলে রাজের হাত তুলে ঘুষি পড়লে ছোট কলিজাটা ছলকে উঠে ওর। বিড়বিড় করে, আপনাকে ভালো লাগেনি তখন, রেগেছিলেন তাই। সত্যিই রাজ হেসে দিল, প্রাণ খোলা হাসি ওষ্ঠ ধরে। হাস্যজল মুখটা আর চোখে দেখে ভয় খেলে গেল নসির। ঠোঁট ভেঙে ফুপিয়ে উঠল সে, নখ ঘুরছে ওড়নায়। নসির এমন অবস্থা দেখেও হাসি থামল না রাজ। চওড়া হলো তা। এমন আজ প্রথম নসির সাথে ঘর কোনো মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্ম। এক পাও ফেলেনি একা, আর না তো এমন ব্যবহার করেছে ওর সাথে কেউ। মানুষের এত প্যাঁচ বুঝেনি। নিজ যেমন পরিবারের জন্য মাথা নত করা শেখেনি, না তা অন্য কেউ ওর চোখে চোখ রেখে কথা বলেছে। এমন ব্যবহার তো দূর, ভাইয়া বাবা থাকলে বুলি ফুটে তার। এই এখন ফাঁকা লাগছে তার। যদি কিছু করে দেয়, কান্না তো বেড়ে গেল। রাজ থেমে যায়। গভীর নয়নে দেখতে লাগে স্নিগ্ধ মুখটা, ভেজা পাপড়িতে হুড় যেন। নাকের ডগা লাল, ওঠানামা করছে নাকটা। রাজ নিজেও বেসামাল তার প্রগতিশীল হৃদস্পন্দের তোরে চেয়েই থাকে। মুখবিষ্ট স্বরে বলে ওঠে, হুশ কাঁদে না।
স্পর্শ দিতে পারবো না আমি। তাই তোমার ওই কাজল টানা মহাসমুদ্র হতে বৃষ্টি নামক চাই না তা। টোল পড়া হাসিতে ভুবন ভুলানো মোহ আর দহনের আবিষ্ট নিহিত তা কি জানো তুমি? তল্পি তল্পা গুটিয়ে কান্নারা পালিয়েছে, ক্ষণকাল হলো স্তব্ধ। নসি ফ্যাল ফ্যাল করে চেয়ে সব মাথার উপর দিয়ে গেল তার। তবে বুঝলো কিছুটা সে ফাঁসিয়েছে কাউকে। তার 20 বছরের সংযমিত মনে কেউ ঘাঁটি ঘেরে বসতে চলেছে তারই অজান্তে। সে কেউটা শাহ রেহনাওয়াজ রাজ। আর থাকলো না নসি, চেয়ার পেছনে ঠেলে দাঁড়িয়ে গেল সে। ত্রস্ত পায়ে দৌড়ে পালালো। রাজ বুঝলো না, তবে রাগ হলো। স্থান ভুলে তেড়ে ডাক দিল স্থূল কণ্ঠে। থামলো না রমণী, শুনল না রাগান্বিত পিছু ডাক। সাজ সাজ রবে অস্তমিত রবের তেজ এখনো। পশ্চিম আকাশে রাঙিয়েছে কমলা ভাব। একটা গুমোট ভাব ধরেছে প্রকৃতি। হয়তো বৃষ্টি নামাবে, না হলে কালবৈশাখী ধ্রুম জাল বিছায়ে তাণ্ডব নৃত্যে উল্লাস দেখাবে। বিকেল অবধি নসি মনমোরা রুম থেকে বের হয়নি, চোখ মুখ ফ্যাকাশে। মিথিলা কয়েকবার দরজা থেকে ঘুরে গিয়েছে, সাহস হয়নি ভেতরে যাবার। নিজের ব্যাপারে হয়তো বোনের এই হাল, তাই আড়ষ্ট মিথিলা। ভীত মনে পিলপিল পায়ে ফের উকি দিল বোনের ঘরে। শব্দে নসির তাকালো সেথায়। ঠোঁটে হাসি টেনে কাছে ডাকলো বোনকে। সবাই বলে সে সুন্দরী, সৌন্দর্যের কমতি নেই, কিন্তু সে মানে না তার এই ছোট বোনটাই তার কাছে বেশি সুন্দর। গায়ের রং সচরাচর সাদা হলদে কালো শ্যাম হয়, কিন্তু এই মেয়ের গায়ের রং টকটকে গোলাপি, যেন ফুটন্ত গোলাপ। কাছে এসে বসলে নসি বোনের গালে চুমু দিয়ে জড়িয়ে নেয়। সিথির উপর নিজের থুতনি ঠেকিয়ে রাখে, চুপচাপ অজানা কাটায় প্রহর গড়ায়। দুই বোন তখনও অপরিতে জড়িয়ে নীরবতার ছেদ গটায়। নসি হেয়ালি মনে বলে, না, ভুল করছি না তো আমরা? মিথিলা বোনের বুকে পড়েই থাকে। বুঝলো না তার বোন কি ভুল করবে, সেই তো নিজেই ভাঙা কাছে পা কেটেছে। বলে, তুমি ভুল করতেই পারো না। কাষ্ট হাসলো নসি। মিথিলা মুখ তুলে আবদার ছুড়ল, চলো বাইরে যাই, ফুচকা খেয়ে আসি। দুষ্টুমি করে উত্তর দিল নসি, আজ তোমার পাগল পুরুষ বুঝি পাঠিয়ে দেয়নি ফুচকা? লাজে রাঙা হলো মুখ বিবর খানা। দৃষ্টি ফেরায় সে। নসি বোনের থুতনি ধরে নিজের দিকে করে, দেখে কেমন লজ্জিত, রেশ ল্যাপটানো সেথায়। কখনো এমন কিছুর সাথে পরিচিত না হওয়া নসি আর লজ্জা দিল না বোনকে। রেডি হতে বলে। খোলা রিকশায় পাশাপাশি দুই বোন, ফুরফুরে যাওয়ায় হাওয়ায় বেবি চুল, ওনার মাথা উঠছে বাধাহীন। নানান কথায় মজে দুই বোন। পথ চলতে মিথিলার নজর আটকায় তার পুরুষে। ছেলে পেলেদের সাথে ফুটপাতের ধারে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। রাগ হলো প্রচুর। কয়েক মিটার দূরে ভাবিকে রিকশায় দেখে রাখিন এক প্রকার চিল্লিয়ে ওঠে, ভাই, ভাবি আসছে। ঠোঁটে সিগারেটে চাপা, হাতে ফোন। রাকিনের কথায় মুখ তুলে দেখে নিল সে। নিজের শ্রেয়সীর রাগান্বিত মুখটা দেখে নিজের মুখের সিগারেট ফেলে হাত দিয়ে ছেড়ে দেওয়া ধোঁয়া তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। থামাতে চাইলে মিথিলা কিন্তু পাল্টানো মনোভাব চোখ করে একধানে দেখে গেল মন পুরুষের কাজ। অবস্থা বেগতিক দেখে ছেলেদের আসছি বলে বাইক চেপে শটান পিছু নিল রামিম। আজ তার কপালে দুঃখ আছে বুঝলো সে, না হলে থামতো মিথিলা। ফুচকা স্টলের স্টুলে বসে আয়েশ করে ফুচকা গিলছে মিথিলা, মুখটা থমথমে কঠিন আব্রু। সামনে রামিমকে দেখে আরও আধার ঘনা সেথায়। নসির সাথে কথা বলার ফাঁকে আর চোখে দেখছে শ্রেয়সীকে সে। অসহায় বদন রামিমের, ইনোসেন্ট ফেস করেও পাত্তা পাচ্ছে না। কাচুমাচু মুখে সামনে এসে দাঁড়ায় মিথিলার। মুখে রাজ্যের আকুলতা ঢেলে ভদ্র সাজে, মিনমিনে কণ্ঠে মাধুর্য ঢেলে বলে, কথা বলবে না? সিগারেটের সাথে কথা বলেন। মিথিলার কাট জবাবে আরও মিয়ে গেল রামিম। দমল না, হাঁটু গেড়ে বসলো প্রেয়সীর সামনে। হাবলা হেসে হা করে বোঝায় মুখে ফুচকা দিতে। সে নিজেও মানে ভুল করেছে সে। এতদিনের বাজে অভ্যাস একদিনে কি আর বদলানো যায়? রামিমের নাজেহাল দশায় মায়া হয় নসির। চোখ দিয়ে ইশারা করে বোনকে, বেচারাকে খাওয়াই দাও একটা। বোনের আশকারায় মন ভরে উঠল ওর সাথে। সারাদিনের উচাটন তোলপাড় শেষে বোনের ভরসা পেল। আর চিন্তা নেই, ঝড় আসলে আগে ঢাল হবে তার বোন। ওকে পেরিয়ে আজ আসবে মিথিলার ওপর। তবুও মনে চেপে ফোঁস শব্দ করে মুখে পুরে দিল একটা ফুচকা। চিবোতে চিবোতে রামিম বলে, এখনো রাগ করে থাকবে? আমি রাগ করার কে? আমার কথা কেউ মানে যে রাগ করব?
তারা জবাবটায় তুষ্ট হাসি ধরা দিল রামিমের। কথার ঝাঁকানিতে মাথার কাপড় পরে গেল। রামিম তার সযত্নে মাথা তুলে দেয়, কপালে পড়া বেবি চুলগুলো কানে গুজে দেয়। প্রণয় এমন রাগ, অভিমান গাঢ়ত্ব করে ভালোবাসা। মুখ নামিয়ে ঠোঁট চেপে হাসি থামায় সে। পেলবো হাত দুইটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে সুযোগটা কাজে লাগাতে হাতের পিঠে চুমু দিতে গেল। মিথিলা ঝটকায় ছাড়িয়ে নেয় হাত দুখানা। বুঝলো আরো নরম হতে হবে তাকে। রামিম ঠোঁট উল্টে কিছু বলতে যাবে, ঝাড়ি দেয় মিথিলা। সরুন, আজ গলবো না। নসি দেখছে তাদের খুনসুটি, পরপর মুখে দিচ্ছে ফুচকা। একখানা কথা তার মাথায় এলো, এই এত বছরে সে শুধু দেখেই যায় সবার প্রেম লীলা দেখাই যেন তার কাজ। কোনো এক অদৃশ্য বলে কেউ তার গণ্ডি মারায় না। হয়তো তার ভাইয়ের জন্য, মনেও হয় কখনো কেউ তার পিছু হতে আগলে রাখে, তবে বলে না এইসব কাউকে। আব্বুকে বলে এড়িয়ে যায়, দ্বিতীয়বার আর বলা হয়ে ওঠে না। তারপরও দেখার শেষ নাই তার স্কুল বান্ধবীকে বিয়ে করেছে নাইম ভাই। আয়াত এসেছে তাদের ঘর জুড়ে, সেটার সাক্ষী সে। প্রেমপত্র বহনকারী ছিল। আবার তারই ফুফাতো বোন পালিয়ে বিয়ে করেছে, তাও তার খরচে দিনাতি পাত চালিয়েছিল। আর এখন তারই সামনে তার ছোট বোন প্রণয়ে মজে। ভাবা যায় এটাই আফসোস করবে নাকি সংযম করার জন্য বাহবা দিবে। সাথে রাজের মুখটা ভাসে মানসপটে। ভাবনার ইতিটানে প্রলম্বিত শ্বাস নিয়ে হাতের ফুচকা মুখে দিয়ে ফের নজর দেয় চড়ুই জোড়াতে। শুভ্রকরি, দেখো তোমার পাগল পুরুষের বুক পুড়েছে। কি নিদারুণ সাবলীলতায় বলে দিল নিজের অবস্থা। বুকে হাত চেপে স্থান ভুলে গেল শ্রেয়সীর অভিমান ভাঙতে এক উন্মাদ প্রেমিক, যার মুখে কটু কথা আর তুই ছাড়া কোনো কালেই নমনীয়তা ছিল না। আর না তো এত ধৈর্য ছিল নারী ধ্বংসময়। আবার এক নারী পায়ে মৃত হৃদয়ে উষ্ণ বান ডাকতে। এক পুরুষই নারীতেই নমনীয় হয় বুঝলো আজ। তবুও টলল না মিথিলা, উল্টো ঘুরে দাঁড়ালো সে। রামিম নাক মিথিলার ঘাড়ের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলে, রাস্তায় সবাই দেখছে, না হলে কোলে তুলে জড়িয়ে নিতাম। নাকি এখানেই তুমি চাও? সরিয়ে দিল মিথিলা রামিমকে, শক্ত স্বরে বলে, বেলা ছিল। নিজেও সব ভুলে উষ্মায় পায়ের জুতো খুলে হাতে নিয়ে শাসায় রামিমকে বলে, সেদিন নিজেই লজ্জা ভুলে কপালে আদর দিয়ে বারণ করি নাই, আর এখন হ্যাংলাগিরি করা হচ্ছে। আজ না দেখলে জানতেই তো পারতাম না। ফুটপাতের রাস্তার মানুষ দেখছে হাঁ করে এক দামড়া ছেলে কিভাবে জুতা উঁচিয়ে শাসাচ্ছে এক পিচ্চি মেয়ে। ওদের তাতে আর যায় আসে না। শরীর কাঁপছে মৃদু মিথিলার ক্রোধে। অসহায় রামিম, যাকে দেখলে রাজনীতির মাঠ কাঁপে, তাকে ভরা রাস্তা এভাবে শাসাচ্ছে, তবুও মুখে হাসি, চোখে অনুতপ্ততা। দূরত্ব কমাতে পা বাড়ালে ফুঁসে ওঠে মিথিলা, বলে, এই কান ধরেন। অবাক রামিম, সাথে নসি। চারপাশে ভিড় দেখে নসি হাত চেপে ধরে বোনের। এমন সময় রাকিন তোফরা আসে সেখানে। শুনেছে ভাবির কথা, ভাইকে তো কিছু বলতে পারে না, আজ সুযোগ পেল। চিল্লিয়ে বলল রাকিন, হ্যাঁ ভাবি, আজ ছাড় দিবেন না? একটু কথা শোনেন আমাদের। কত বারণ করি, তাও এই লাভি সে কদু। কঠিন চিবুক ও করে ওদের দিকে তাকায় রামিম। কাজ হয় না। আগুনে হিট পড়লে যেমন ছ্যাদ করে ওঠে, তেমন উষ্মায় তেতে উঠে বলে মিথিলা, এখন তো আর ছাড় দিব না। কান ধরে সকলের সামনে কথা দিতে হবে যে আর সিগারেট খাবেন না। সব জারি জুড়ি এই এক নারীতে শেষ। আজ শাসনেও প্রেমে পড়ল প্রেমিক হৃদয়টা। চোখে হেসে ঠোঁট উল্টে নেয় সে। শেষবার অসহায় স্বরে মানানোর চেষ্টা করে, জান আমার, তুমি ধরতে তো বাধা নেই, কিন্তু এরকম করো তোমার এই পাগল পুরুষের ওপর। হাজার হলো একজন মনোনয়ন পাওয়া ভিপি আমি, আড়ালে কোনো ধরে উদ্বাসও করব, আর কথা দিচ্ছি সিগারেট ছুঁয়েও দেখব না। গল্ল বুঝি মন মিথিলার। নসি চেয়ে দেখছে বোনের প্রেমিককে। হাত জড়িয়ে নেয় মিথিলা রামিমের। কপালে আলতো চুমু দিয়ে বোঝায়, এবার ছেড়ে দিলাম, তবে আর দিব না। ফর হেড কিস, ভালোবাসার এক সুন্দর পবিত্র আলিঙ্গন, যাতে মিশে আছে সোহাগ, যত্ন, ভরসা, নেই তাতে অশ্লীলতা। পাশাপাশি ফুটপাতে বসে চুটিয়ে আড্ডা দিতে লেগে গেল সবাই। নসি ট্রিট দিল আজ। বিল মিটিয়ে বেশ জমিয়ে আড্ডা দিয়ে রিকশায় তুলে দিল তাদের রামিম। রিকশার পাশে দাঁড়িয়ে নসিকে বলে, সাবধানে যাবেন। এদিক ওদিক চেয়ে ছেলেপেলেদের দূরে গিয়ে চোখ বন্ধ করতে বলে রামিম। বুঝলো না তারা সবচেয়ে
ওর মুখ পানে। আবার মৃদু গর্জে একই কথা বললো, তারা বিনা বাক্যে তাই করে। মিথিলা নশি রিকশায় বসে দেখেছে। কিছু বুঝে ওঠার আগেই টুপ করে মিথিলার গালে চুমু দিয়ে দ্রুত বাইক ছুটিয়ে চলে গেল রামিম। না হলে পিন্ডি চটকাবে। নশি বড় বড় নেত্রে চেয়ে, কি অসভ্য এই ছেলে, ঠিক ভাইয়ের মতো, বয়সে না হোক সম্পর্কে তো বড়। মিথিলা হাঁ হয়ে স্তব্ধ। কেটে গেছে 2 দিন। আজ মঙ্গলবার। নশি দেখা দেয়নি রাজের সাথে, না সামনে এসেছে। বেশ স্বাভাবিকের ন্যায় দিন গত করেছে নশি। আজও ফুরফুরে মেজাজে ভার্সিটি যাচ্ছে সে, কিন্তু নতুন অনুভূতিতে জড়ানো রাজ বেসামাল ছটপটিয়ে মরছে। তবু এক পল দেখা পায়নি নিষ্ঠুর রমণীর। হত্যে দিয়ে পড়েছিল মন রমণীর এক ঝলক দেখার জন্য। আর তোড়পাড় নিয়ে থাকতে না পেরে কাল সকালে হানা দেয় নর্স ইউনিভার্সিটিতে। ক্যাম্পাস সম্মুখে চাতক চোখে মুখিয়ে কখন আসবে রমণী। ওর বেসামাল ছটপটানি থামিয়ে দিতে নর্সির গাড়ি আসে। নেমে পা বাড়ায় নিজ ভার্সিটির অভিমুখে। তার ধারণাতেই নেই রাজ এত দূর পর্যন্ত আসবে, কিংবা এতটা বেহায়া হবে। মজে যাবে প্রণয় চাহিদায়। উস্কো খুস্কো চুলসহ চোখে সানগ্লাস, মুখে মাস্ক পরে অনেক দূর হতে দেখেছে নর্সিকে। এত দূরত্ব সহ্য হবার নয়। আজ 2 দিন হলো তার নাক এই মোহনীয় মেয়েলি ঘ্রাণ নিতে পারেনি, যার সাথে পরিচয় হয়েছিল সুদূর দুনিয়ার অপর প্রান্তে। সব কিছুতে বিতৃষ্ণা তার। বুঝে গিয়েছে তার মন অবাধ্য, কেবল এই নারী তার জন্য সুখকর পথ্য। একধানে চেয়ে থেকেও শান্ত হলো না তার মন। ক্যাম্পাসে ঢুকতে পারবে না, তবুও পা বাড়ালো সামনে। ক্ষমতার দাপট তো কখন কাজে লাগবে তাহলে। আর সয় না তার ওই ঘ্রাণ নিতেই হবে। পিছু নিয়েও নাগাল পেল না রমণীর। নশি ঢুকে গেছে ভেতরে। আর গিয়েও হয়তো কাজ হবে না। ক্লাস মিস দিয়ে তো আর তার সাথে কথা বলবে না নশি। এতটা আপন নয় সে, আর না তো ভালো লাগার পাত্র। চলতি পা থামায় সে, তবে জায়গা ত্যাগ করে না। অপেক্ষায় থাকে। অপেক্ষার প্রহর যেন ফুরোয় না। দোলাচলে পৃষ্ঠ মন নিয়ে ঠায় দাঁড়িয়ে রাজ। অনুভূতি আসা নারীর সম্মুখ সাক্ষাৎ নিবের জন্য সিগারেটও আজ তার ঠোঁটের ছোঁয়া পায়নি। মেজাজ ভেতরে বিগড়েছে। তখন আরো জোরালো হলো। দেখলো ক্যাম্পাস খালি হচ্ছে, কিন্তু নিষ্ঠুর রানী দেখা নেই। রাগে গাড়ির চাকায় লাথি দিয়ে হাঁটা দিল সে। তারাই অনেক দিক শূন্য পা চলছে সামনে, ধ্যান নেই কোনো দিকের। চোখ মুখ ঢাকা, সহজেই কেউ চিনতে পারবে না। হয়তো সবসময় ফর্মাল ড্রেস করে থাকে। রাজের এহেন বেহাল দশা কেউ কল্পনায় আনবে না। হাঁটতে হাঁটতে সিঁড়ির ধাপে ধাক্কা লাগে এক ছেলের সাথে। গাট্টা গোট্টা। রাজের ধাক্কায় ছিটকে পড়ে কয়েক হাত যুবকটায়। রাজ নিজেও তাল সামলাতে উঠে পেরে এক পল দেখে ফের কদম বাড়ায়। দোষ করে সরি না বলে রাজের এমন প্রত্যাখ্যিত কাজে রাগ উঠল ছেলেটার। হেরে গলায় তার ঔদ্ধত্যপূর্ণ ডাকে রাজের পা থামায়। মাস্কের ভেতর ফুঁসে উঠে কিছু বলবে। ছেলেটি সোজা কলার ধরে ওর। নিজ ক্যাম্পাসে আগন্তুকের অবজ্ঞায় আর অপমানিত কর্মে হিতাহিত জ্ঞান শূন্য ছেলেটি। রাজ অবাক। এক চুনোপটি তার কলার ধরেছে তীব্র ক্ষোভে। হাঁটু দ্বারা ছেলেটার পুরো সঙ্গে বাড়ি দেয়। একবারিতে কিকিয়ে উঠে লুটিয়ে পড়ে ছেলেটি। ব্যথায় আর্তনাদ করে উঠে। পরিচিত ছেলেকে ক্যাম্পাসে পেটাতে দেখে আরও অনেকে আসে রাজকে শিক্ষা দিতে। প্রায় ফাঁকা ক্যাম্পাস সরগম রাজের তাণ্ডবে জটলা পাকিয়েছে দলে দলে। যারা রয়ে গেছে হয়তো বেশ উপভোগ করছে বাস্তবে সিনেমার ফাইটিং সিন। রাজ সটান দণ্ডায়মান, সর্বাঙ্গ ক্রোধিত, কম্পিত চিত্ত। চোখের চাউনিতে অগ্নি ঝরছে। সবসময় শান্ত মেজাজে থাকা রাজ রাগলে এর ত্রাস। হিতাহিত বোধ শক্তিহীন। তার সামনে 10 ছেলে হকি স্টিক, লাঠি, ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে। ওরাও রাগে হিস হিস করছে। সময় নিল না রাজ। মুখের মাস্ক রেখেই চশমাটা ছুঁড়ে ফেলে দিল কোথাও। স্লিপ ঠিকঠাক করে মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল ওদের উপর। ইচ্ছে মতো বেধড়ক পিটিয়ে আধমোড়া করে ছাড়ল সবকটাকে। কর্তৃপক্ষ অবধি বেখবর রাজের এহেন মারপিটের। কেউ খবর অবধি দিতে সময় পায়নি। সবার চোখ রসগোল্লা বানিয়ে তাড়িয়ে দেখছে এক যুবকের দুর্ধর্ষ পিটুনি। মজা লুটছে তারা, সেই সাথে ভিডিও করছে ফোনে। হাতেও বেশ জখম আসলো রাজের। সেদিকে খেয়াল নেই, পিটিয়েই চলেছে। খবর নশির কানে গিয়েছে ততক্ষণে। ডিপার্টমেন্টের হেড অফিসে ছিল সে। করিডোরে হাঁটার সময় শুনতে পেয়ে কৌতূহলী পায়ে এগিয়ে আসে ঘটনাস্থলে। এসে সিরিয়ালের নায়িকার মতো ঝাঁপিয়ে পড়ে না বুকে। না তো কেঁদে কুটে বন্যা ভাসিয়ে ছাড়াতে যায়, না তো চুপচাপ দাঁড়িয়ে তামাশাও দেখে। স্বভাবসুলভ এসে বুকে হাত গুছে কয়েক হাত দূরে দাঁড়ায়। চিনতে অসুবিধা হয়নি, মাস্ক থাকলেও ওই দুটি চোখ দেখে চিনতে নিয়েছিল। তার আব্বু বলে অপরিচিতদের চোখে গভীর পরখ করে দেখবা, বুঝতে পারবে তার হাল হলে হকিকত। প্রথম দিনেই চিনে নিয়েছে সে চোখ, কিন্তু পড়তে পারেনি ওই চোখের ভাষা। বড় নিষ্প্রাণ জটিল এই চোখ, যা নশে দুর্বোধ্য। নিজেও রেগে ওঠে এমন পাশবিক মারামারিতে। চিল্লিয়ে ওঠে নশি।
রাজ থামুন। এক বাক্যে সবার চোখ ঠিকরে যায় রাজ থেকে নসির পানে ছোট ছোট করে মনে শাসাচ্ছে অসময়ে আসার জন্য, কিন্তু পূর্ণ কহরে রাজ নামে প্রতিধ্বনি তুলতেই সবার বিস্মিত নজর ফের ঠিকরে ফেলে রাজে। রাজ থেমে গিয়েছে, ঘামে ভিজে, মুখমণ্ডল লালচে ঘন তাতে বড় বড় চোখ দুটি। নিজের নাম উচ্চারণ করা নারীর পানে কি সৌভাগ্য তার! নিজের নাম আবার ওই মুখে শোনার জন্য ব্যাট দিয়ে বাড়ি মারে একটা কাতর ছেলেকে। অকস্মাৎ শীতলতা বয় শরীরে, চোখ বুঝে নেয় সে। আপনা আপনি হাত চলে যায় বুকে, যখন কানে আসে ফের রাজ, কি হচ্ছে কি? শান্ত দেহ শীতলতায় চেয়ে বুকে ভর করে আরো অমোঘ বাসনা নিজের নামটা ওই নিষ্ঠুর রানীর মুখে শোনার। আবেগরায় সে চোখ খুলে কণ্ঠের নম্রতা ঢেলে বলে, ভরা গ্রীষ্মে বসন্তের দোল দিল কে? বাতাস আজ বেসুমার কেন আমার মন অলিন্দে? হঠাৎ পরিবর্তনে নসি ভেবাচাকা হা হয়েছে মুখ, নেত্রদয় খুলেছে প্রকট কপাট, শ্বাস থেমেছে কিঞ্চিত, জড়ো করল কপালের ভাঁজ একত্রে শটান হয়ে নিজের রাজের মুখোমুখি আশায়। বুঝে ওঠার আগেই রাজ ওর ওড়নার প্রান্ত দিয়ে মুখের ঘাম মুছে নিল সযত্নে। অতি সময় ধরে নীরব পরিবেশ ফের ভোল পাল্টায়, রটে নতুন মুখরোচক কাহিনী। ছড়াবে তা বহুদূর, ধ্যান নেই দুটো মানুষের। নসি বিমূর্ত, রাজ ঠোঁটে হাসি নিয়ে চেয়ে পারিপার্শ্বিক সব হাওয়ায় মিশে। নয়তো চুলোয় যাক, পরোয়া নেই রাজ, তো আবেশে ভাসছে। এই যে এখন সে ঘ্রাণ তার মস্তিষ্ক বশীভূত করেছে, তবুও সে ঠায় তা গ্রহণ করে আরো প্রশ্রয় দিচ্ছে। নসি আঙুল উঁচায়, কটমটে চিবকে কথা শোনায়, ভালো হবেন না আপনি? এসবের মানে কি? আর আপনারই বা এখানে কোন কাজ? রাজ একটারও উত্তর দিল না, নিজের মাথা ঝুঁকিয়ে ছোট স্বরে বলে, বলো তো আজ এমন প্রাণোচ্ছল সুরস্পন্দন কেন আমার মন বাগে? ধরফরানি উঠেছে, ডক্টর দেখান। সুর না, গ্যাস্ট্রিকের উৎকট গন্ধ সেথায়। তিতি বিরক্ত বাক্যের উত্তর নসির। এত মধুর সময়ে এক বালতি পানি ঢেলে দিল যেন। রাজ ঘাড় ঘুরিয়ে শ্বাস ফেলে। মনে আসলো জন্মের সময় হয়তো মধু না, নিম পাতার রস দিয়েছে মুখে আধার ঘনায় আদলে। নসির আর আগ্রহ নেই কিছু জানার, শোনার, বোঝার। পা বাড়ায় ক্যাফেটেরিয়ায় অভিমুখে, রাজও পিছু নেয় তার। বক্ষতালু অবধি গরম নসির। একে তো তাকে নিয়ে কেচ্ছা কাহিনী শুরু হলো, তার উপর রাজের অতর্কিত আগমন। আবার রাজের এখানে আসার কারণ অজানার জন্য মেজাজ উষ্ণ মনে হচ্ছে। আসার কারণ সে, তবু মনকে ভুলিয়ে বলছে হয়তো কাজে এসেছে, না হলে গুন্ডামি করতে। যার স্বভাব দুই ভাইয়ের। চেয়ারে বসে কোল্ড কফিতে কঠিন মুখে চুমুক বসাচ্ছে সে। রাজও ওর সম্মুখে চেয়ার টেনে বসলো। চিরে যাওয়া বাম হাতটা মুখের সামনে মেলে ধরে দেখে নীল কতটা কেটেছে। নসি মাথা তোলেনি, হাত থেকে দৃষ্টি সরিয়ে পানীয় ক্যান অর্ডার দেয় রাজ। কথা নেই দুজনের, ক্যানটা আসলে তা খুলে কাটা হাতে গলগল করে ঢেলে দিল। নসি অবাক, এমন কাজে চোখ মুখ কুঁচকে নিয়ে গা গুলিয়ে তোলে। রাজ ওর মুখটা দেখে হাসে, যত সামান্য। এসব তো ওর কাছে দুধ ভাত। ছো মেরে নসির খোলা পার্স ব্যাগের রুমালের বেরিয়ে থাকা কোনাটা ধরে দিয়ে বের করে নেয়। হোয়ালে আসে, খাবারও আছে তাতে। হাতে পেঁচিয়ে নেয় ভালো মতো তা। নসি চেয়েই অস্ফুট বিড়বিড়িয়ে বলে, পাষাণ। রাজ মনে হয় শোনেনি, নাকি শুনলেও হাসি তার মুখে যেন ধরছেই না। অকপটে বলে, ব্যাগে সবসময় খাবার দেখি কেন? রাস্তায় হকারি করি। তেরা জবাবে রাজের হাসি কমে না, তবে তাঁতের পাটি শক্ত হয়। একটু ঝুঁকে বলে, শাসনের অধিকার দিয়েছি, কথার বরখেলাপের নয়। ভুল করবে না এরপর থেকে। রুষ্ট হুকুম স্বরে মিয়ে গেল নসি। চোখ নিচে করে ঋণ ঋণের স্বরে উত্তর দেয় এবার, লো প্রেশার সমস্যা আমার, খেতে হয় কিছু সময় পর পর। যাক, আমায় আরো রোজগার করতে হবে দেখছি। নাবুঝ কথাটায় নসির চোখ তুলে তাকায়। রাজ আর কথা বাড়ায় না, পুলকিত মনে আবদার ছুড়ে, খিদে লেগেছে, খেতে দাও। আকাশ থেকে পড়ল যেন নসি। প্রশস্ত খোলা মুখে চেয়ে রইল। রাজ চোখ টিপে দিল, চোখ বন্ধ করে। তা অমন স্বরে বলে, হ্যাঁ, অর্ডার দিন। বাইরের খোলা খাবার মুখে রোচে না, তোমার ব্যাগেরটা দাও। নসি বারণ করতে চেয়েও করল না। কথা গিলে তৎপর হাতে খাবার সার্ভ
করে দিল। খাবার নিয়ে মশকরা না, সে যে কেউ হোক না কেন, আরও বলার পরও অভদ্র নয় যে খাবার নিয়ে খোঁটা দিবে। ব্যথা হাতে অনেক কসরত করেও খেতে না পেরে অসহায় বদন বানিয়ে নসির মুখে চায় রাজ। নসি বুঝেও না বোঝার ভান ধরল, এই ব্যাটার মতলব ভালো না, এখন দেখিও আবদার ছুড়বে খাইয়ে দিতে। হলো তাই ভাবনার ইতি না টানতেই রাজ স্থয়ী মর্জি পেশ করে। ওই খাওয়াই দাও না। যেন 5 বছরের বাচ্চার আবদার। নসি বিরক্ত, চরম বিরক্ত। এসব কি হচ্ছে তার সাথে? মুখ খুলবে রাজ বলে, প্লিজ। কথা বাড়ায় না নসি, জানে আর রেহাই পাবে না, অতিষ্ঠ সে চামচে করে খাওয়াই দিতে লাগে। রাজ তৃপ্তি নিয়ে তা গলৎকরণ করছে। মন আঙ্গিনা আজ আবারও প্রণয়ের ফুল ফোটালো। নতুন বন্ধনে আবদ্ধ চড়েই জোড়া হাঁটতে বের হয়েছে। এখনও নাই ওর খাওয়া শেষ হয়নি তাদের। সময়টা বেশ মনোরম। বিকেল হাতে নিকষ মেঘ ঘনাচ্ছে দক্ষিণ আকাশে, থেকে থেকে সজোরে আকাশ ডাকছে, ঝলকানি দিচ্ছে তড়িৎ গন্ধবহ বইয়ে সমহিমায়। পরিবেশ বেশ শীতল করার তাড়ায়। বৃষ্টি নামার সন্ধিক্ষণ, বৃষ্টির চেয়ে নাকি বৃষ্টি নামার আগ মুহূর্ত বেশি সুন্দর। কিন্তু ওই ফিকে প্রকৃতির সৌন্দর্যে ধ্যান জ্ঞান মন চোখ কোনোটাই নেই নাহিদের। সে তো অপলক চেয়ে তার নারীর পানে কোমর ছড়িয়ে, বিনুনি শাড়ি জড়ানো তার একান্ত নারীতে। আগুপিছু নীরবে হাঁটছে তারা। পা থামায় নাহি, চেয়ে থেকে মহাবিষ্ট স্বরে বলে, হাত ধরে হাঁটলে মন্দ হতো না। থামায় পা মৌ ও পিছু ঘুরে নাহিদের হার্ট মিস করা এক হাসি টানে নীরব পিবর ঠোঁটে। হায় শব্দে নাহিদ বুকে হাত চেপে দৃষ্টি নত করে সহসা মৌ প্রাণ খোলা হেসে এগিয়ে আসে। নাহিদের বাম হাতের আঙুলের ভাঁজে ভাঁজে নিজের ডান হাতের আঙুল পেঁচিয়ে জড়িয়ে নেয়। মন পুরুষের মুখে চেয়ে ফের তার মনে অহেতুক অভিমান ছেয়ে যায়। কত করে বলল যে এভাবে বের হবেন না, কিন্তু কে শোনে তার কথা? অগত্যা নাহিদকে এই আকাশি রঙা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরেই বের হতে দিল। তখন থেকে তাই মন ভার তার। কি সুদর্শন লাগছে তার পুরুষকে। পেশিবহুল উন্মুক্ত বাহু, গলা ঘাড়, নিজেরই সম্মোহনী চোখে ভিজছে। অন্য সব তো গিলে খাবে, চটজলদি থুতু ছিটিয়ে দেওয়া দোয়া পড়ে দেয় মৌ। নাহিদ হাসলো, মুখটা কানে নামিয়ে বলে, বারবার এমন করা থেকেই একেবারেই কপালে বাবুদের মতো কালো টিপ দিয়ে রাখতে পারেন না? তাই করতে হবে। দুজনেই হেসে দিল। হাত ধরে হাঁটছে পাশাপাশি। এর থেকে শান্তির হয় না কিছু সময় যায়। হাঁটার মাঝেই নাহিদ ঘোর লাগা কণ্ঠে বলে, বিকেলের কিশোরী। ফের থামে মৌ। মুখ বিবরে একরাশ লজ্জায় ভিড়ে নাকের ডগা লাল হয়, কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। কণ্ঠে লাজ ঠেলে বলে, ধ্যাত। নাহিদের হাত ছেড়ে দিয়ে হেঁটে এগিয়ে যায় কয়েক কদম। নাহিদ বিরোধ করে বলে, সত্যি? হেঁটে যেতেই উচ্চরবে উত্তর দেয় মৌ। আপনার আশকারায়। নাহিদও গলা উঁচায় আমোদিত হয়ে বলে, আমার একজনেই আপনি, আশকারা কেন দিব না? থেমে মৌ ঘুরে ফের মুখটায় চেয়ে জানতে চায়, কি হবে তা দিয়ে? শুনেছিলাম কোথাও পুষ্প যত বেশি খিলবে তার সুবাসিত সৌরভ তত বেশি দ্রুত ছড়াবে। দু চোখ ছলছলে হলে মৌয়ের মুখে হাসির পসরা রাঙা হলো শরমে কপল। পথে যাওয়া কিছু লোক মুখ চেপে হাসছে চোরুদের কথোপকথনে। নাহিদ রাগ ঠাক রাখল না। এমন শিহরিত প্রকৃতি আরও প্রেমিক হতে বলল তাকে। মৌও হয়তো চায়, উল্টো বলে, পুষ্প আমি বুঝলাম, কিন্তু এত সুরভিত পুষ্প কি করবেন? ভ্রমর হয়ে পুষ্পের মধুসূধা পান করব, অঙ্গে মেশাবো তার রেণু। আর লজ্জা লুকানোর জায়গা না পেয়ে ত্রস্ত দৌড়ে স্থান ভুলে প্রশস্ত বুকটার মুখ লুকিয়ে নেয় মৌ। দোয়াও করে এই লজ্জা যেন শেষ হয় না, ইতি না ঘটুক প্রণয়ের। তিমিরে ঘনা যামিনী, রাতের আকাশ ভরা তারার মেলা। এই বেলায় সুখকর নিশীথে সবাই বোধ হয় নিজ কুঠুরিতে আপনাতে মজে রয়েছে। দূর ওই গাছগাছালির কোথাও বাঁধা সুখের নীড়ে মা পাখি তার ডানার তলে উষ্ণ গরম আলিঙ্গনে ছানাদের পরম যত্নে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। বলছে হয়তো তারা নাকি ছেঁড়া ধনকে কল্পলোকের নানান কেচ্ছা কাহিনী শোনাচ্ছে, বোধ হয় ঘুম পাড়ানি গান। নয়তো নিদ্রিত রজনীর কোলে ঢলে পড়েছে মোহাচ্ছন্ন নিদ্রায়। কোথাও কেউ জেগে নেই, তবে স্মৃতিনগরের 2 চাতক এখনো জেগে আছে, ডুবে রয়েছে তাদের শ্রেয়সীর ভাবনায়। ওদের নিয়ে হাজারো স্বপ্ন বুনছে মন অলিন্দে। ফোন কলে বেশ প্রণয়লাপনের রত চলছিল।
রামিম কাজের ফাঁকে অবসর সময়টা তার শুভ্রপরীর জন্য বরাদ্দ দেওয়া। আবার বেশি রাত জাগা পাখিও না তারা, বেশ খেয়ালি প্রেমিক রামিম। তার শুভ্রপরীকে রাত জাগতে দেয় না বেশি। টানা আলাপ শেষ করে নিচে নামতে ধরে, কেননা না রুমে পানি রাখতে হবে। চোখের সামনে মেলে ধরে রেখেছে নিজের শুকনো লৌহরঞ্জিত নশের রুমালটা। রাজ এক ধ্যানে চেয়ে সেটা যেন কত অমূল্য ধন। পোড়া ঠোঁটে হাসি ঝুলে রেখেছে সে। চোখে রাজ্যের ব্যাকুলতা। মাঝে মাঝে রুমালটা নাকে ধরে স্বল্প যা রয়েছে গিয়েছে নশের ঘ্রাণ তা প্রশ্বাসে নিজের মধ্যে টেনে নিচ্ছে পরপর। এতে আবেশে চোখ বুঝে নিয়ে ফের ক্ষণ পরেই চেয়েই থাকে। চোখের তৃষ্ণা তবুও মেটে না, যেন চলছে হরদম এমন। রাজের এহেন বেকুল অস্থিরতায় গুঞ্জন তোলে কক্ষের পবনেরা। ফিস ফিস করে কানাকানি করে বুঝতে চায় একলা রাজের হলো কি হঠাৎ। তাদের আরও আগ্রহ স্পৃহা বাড়িয়ে দিয়ে রাজের তার কথায় রুমালকে দেখে বিবশ স্বরে বলে, তুমি কি আমার মতো প্রহর গুনছো? অবাক হয় হাওয়ারা। গুঞ্জন থামিয়ে সমস্বরে চিল্লিয়ে বিরোধাভাস করে বলে রাজ ওঠে হয়তো। তো রাজ, তুমি তো ধরা বাঁধা প্রণয় ডোরে ডোবা বেসামাল প্রেমিক না? উত্তরও আসে তাদের কানে। রাজ অমন থেকেই বলে, প্রেমিক পুরুষের অপেক্ষার প্রহর বুঝি ফুরায় না? প্রেমিক পুরুষ তাদের রাজ ভেবেই ফের হল্লাহলিতে মাতে গন্ধবহ। কুর্নিশে আটখানা হয় সরবের রটায় পুরো বসতের দেয়ালে দেয়ালে তা হইচই তোলে, সাথে আনন্দে পুষ্পপাপড়ি ছিটায় রাজের কল্পনা জুড়ে। তারাও তো চায় এই একলা নাবিকের বৈঠা হোক কেউ। ভাই, কলরব থামে তাদের, শান্ত হয় আনন্দ উল্লাস। খানিক অপ্রস্তুত হয় রাজও। রামিমের ডাকে হকচকিয়ে গিয়ে হাতের রুমাল মুঠোয় পুরে পেছনে লুকিয়ে ঘুরে সম্মুখ পানে তাকায় রামিমের মুখে। হাসি টেনে ওষ্ঠে ভাঙা ভাঙা কথা তার। জি কলিজা। পানি নিয়ে ফেরার পথে রুমের লাইট অন দেখে উকি দিল রামিম এই ঘরে। দেখলো ভাইয়ের বেখেয়ালি আচরণ, এতে চোখ ছোট হলো ওর। আর নিজের রুমে গেল না সে। হাতে থাকা পানির জগ বেডের সাইডে টেবিলে রেখে ফের আসে ভাইয়ের সামনে। ভ্রু নাচিয়ে জানতে চায়, কি ব্যাপার, এখনো ঘুমাওনি কেন? মনে ঠাঁই দেওয়া নতুন একপাক্ষিক প্রণয় কথা ভাইকে বলল না রাজ। আরও দেরি আছে। আগে নিষ্ঠুর ঋণীর মনে গেঁথে যেতে হবে, জায়গা করে নিতে হবে নিজের। তাই গথা গোড়াতে রাজ বলল, খবর তো তোমার কাছে কলিজা। তোমার নাকি প্রাইভেসি চাই, তা আমার রুমে কি করছো এখন? ছাড়ো তো সব। বলে হাত ধরা ঘাড় চুলকে বিছানায় বসলো রামিম। রাজ দেখছে তার ভাইকে এখন অনেকটাই শান্ত হয়েছে, সাথে ঘরমুখও হয়েছে। দায়িত্বহীন পড়ে থাকে না আর, বাইরে অফিসের কাজেও সম্পৃক্ত করছে নিজেকে। কিছু অভ্যাসেও পরিবর্তন এনেছে নিজেও। বিছানায় উঠে বালিশের নিচে রুমালটা রেখে চিত হয়ে শুয়ে পড়ল। রামিম ওর পাশে শুয়ে এক হাত ও পা ভাইয়ের উপর দিয়ে হালকা কাত হয়ে জড়িয়ে নিল। চুপচাপ দুজন রুমে। ড্রিম লাইট জ্বলছে। নীরবতা ভেঙে রাজ কথা পারে, কি ভাবলে? মুখশ্রী হাসি হাসি হলো রামিমের। উত্তর দেয় প্রফুল্ল কণ্ঠে, বিয়ে করব। স্বাভাবিক রাজ জানে এর পরিণাম। নিজেই তো এসব করেছে, তবে মনে মনে আওড়ায়, শেষমেশ দুই ভাই একবারই জামাই হব। সময় নিয়ে সায় দিল, বলল, উঠিয়ে নিয়ে এসো, তাছাড়া তো উপায় দেখছি না আর। বিয়ের প্রস্তাব দিলে একেবারে নাকচ করে দিবে আমাদের। ভাইয়ের কথায় দীর্ঘশ্বাস ফেলে রামিম। নিরুপায়ে সে নিজেও। ওর এক কথায় শুভ্রপরী চলে আসবে, কিন্তু সে চায় না তা। স্বাভাবিকভাবে ইতি টানে এসব কথার, বলে, সে ঠিক আছে, কিন্তু বড় ভাইয়ের আগে বিয়ে করি কিভাবে? তাহলে তো সময় লাগবে। ভাইয়ের কথায় এবার খানিক চটপটে হয় রামিম। শরীর দুলে উঠে বসলো সে। রাজের কপালে ভাঁজ পড়ে দ্রুত। রামিম ওর নাক টিপে কানের কাছে মুখ নিয়ে দুষ্টুমি স্বরে বলে, রুমালের সাথে কথা বললে তো দেরি হবেই। রাজ স্তব্ধ। আগেই বোঝা উচিত ছিল এই ছেলে বেশ ধূর্ত। ভাইয়ের হাত সরিয়ে উল্টো দিকে কাত হয়ে যায় রাজ। তা দেখে রামিম মজা লুটে। আহারে লজ্জাবতী। হাসি ঠাট্টায় বেশ জমে উঠেছে আড্ডা। ক্যাফেতে চার চেয়ারে গোল হয়ে বসে আছে নওশী, রামিম, মিথিলা আর নওশীর নতুন ফ্রেন্ড সাদ। ভার্সিটি বা কাজের জায়গায় ফ্রেন্ড না, তবে বাড়ির পাশের ফ্ল্যাটের ছেলে। যেতে আসতে দেখা হয়, টুকটাক কথাও হয়। আর আজ সাদ নিজেই অফার করলো কফির। একা কিভাবে আসে নওশী, তাই মিথিলা আর রামিমকেও ডেকে নিয়েছে। নানান কথায় মজে তারা। নওশীর ধ্যান নেই ওতে, মন পড়ে আছে তো রাজেতে। সকাল গড়িয়ে দুপুর পেরিয়ে বিকেল হলো, এখনও জ্বালাতন করতে আসলো না কেন?
এই ভেবেই অস্থির হচ্ছে সে। রামিমকে জিজ্ঞেস করবে তা করারও উপায় নেই। ফের বিরক্ত হয়ে সে এমন ধারা ভাবনায় না আসলেই তো বেঁচে যায় সে। নিজেই তো চায় ওর মুখ না দেখতে, তাহলে কেন সে জেগে বসেছে তার চিন্তায়। অতিষ্ঠ হয়ে সজোরে শ্বাস ফেলল একটা স্থান ভুলে। নসির হঠাৎ এমন কাজে সবাই চাইলো ওর পানে, সবার এমন নজরে অপ্রস্তুত হলো নসির, সাথে নিজেকেও আরও গুটিয়ে নিল। কি হচ্ছে এসব তার সাথে? কেন সে ভাবছে পুরুষটার কথা? পরপর মিছে হাসি টানে কলপুটে বলতে নিবে কিছু পাশ হতে উদ্বিগ্ন স্বরে সাদ বলে ওঠে, ঠিক আছো? নসি সুপ্রসন্ন উত্তর দিয়ে জমায় আড্ডা ওরা পুনরায়। রামি মিথিলা চলে যায় নিজেদের মতো সময় কাটাতে। সাদ বেশ উপভোগ করছে নসির সঙ্গ, গাঢ় করতে চায় বন্ধুত্ব। অনুমতি দিয়ে ডেজার্ট অর্ডার করে সেই। নসি চুপচাপ অন্যমনস্ক হয়ে বসে থাকে। ওয়েটার অর্ডার নিয়ে এসে ফট করে পাশে বসে ওদের। সাদ কপাল গুছিয়ে আনে, ওয়েটার হয়ে তার এমন কাজে হওয়ারই কথা। নাক চোখ ঢাকা মুখটা দেখে গলা চড়া করে। এটা কি ধরনের সার্ভিস? নসির চোখ তুলে দেখল রাজের চোখ দুটো অস্বাভাবিক ক্রোধেই তো আর লাল হয়ে আছে। দেখে নিজেরও ভ্রম মনে হচ্ছে, কিন্তু একটু পরেই কেটে যায় রাজের করা কাজে। চোখ হলো বড় বড় বিস্মিত নসি, আসলেই আগন্তুক রাজ। সে সাদের উত্তর না দিয়ে সোজা খাবার ওর মুখে ঠুসে দিল। হঠাৎ আক্রমণে ভ্যাবাচাকা খেল সাদ। মুখের খাবার ফেলে দিয়ে শ্বাস নিল প্রলম্বিত। ক্রোধিত আনন ফুঁসে ওঠে রাজের কাজে হওয়ারই কথা। এদিকে আজ মাথা গরম হয়ে গেছে রাজের। কিভাবে এই বেডা চেয়েছিল তার নিষ্ঠুরী পানে? কত বড় সাহস! আবার দেখো হাসি হাসি করে কথা হচ্ছে। কই, তার সাথে তো কথা বলে না এভাবে। মুখ লাল, চিবুক শক্ত হয়ে আরও রাজের সাদা পরপর চিল্লিয়ে উঠে, হোয়াট দ্য হেল! বলতেই প্রকাণ্ড থাপ্পড় পড়ে ওর গালে। মুড়োটায় হাত চলে যায় আঘাত স্থানে। মুখ হাঁ করে তাকায় আছে সবাই ওর মুখে। এই লোককে আর আশা থেকে কোনো কথা না বলে একের পর এক কিসব করে যাচ্ছে বোধগম্য হলো না সাদের। রাজ মেজাজ খুইয়ে চড়া গলায় ধমক দিল, ফোট, না হলে তোর দাঁত মাটিতে গড়াগড়ি খাবে। এমন ধমকে নড়ে উঠে সাদ। নসিরও হুঁশ আসে, ফুঁসে উঠে বলল, কি হচ্ছে কি রাজ? বেয়াদবির একটা সীমা থাকে। বলে টিস্যু এগিয়ে দিলে রাজ খপ করে তা কেড়ে নিল। সাদের নড়চড় না দেখে রাজ গরম চোখ করে ফের কলার ধরে সাদের। কিছু বুঝে ওঠার আগেই দাঁড়িয়ে সাদকেও দাঁড় করালো। পরপর গলা ধাক্কা দিয়ে ছুড়ে দিল ওকে। দেখতেই পারছে না একে। নসিরও সাহস ফুস, কাতর চোখে চেয়ে রইল শুধু সাদের পানে। সাদ চুপচাপ থেকে তাল সামলালো। নসির মুখে রাজ নাম শুনে চমকেছে সে কিছুটা। ভাবলো হয়তো ওভার পসেসিভ বয়ফ্রেন্ড হবে নসির। চেহারার বেহাল দশা নিয়ে গটগট পায়ে চলে গেল ও। রাজ আরাম করে চেয়ার টেনে বসলো, হাত টেনে বসিয়ে নিল নসিকেও। নিজের মুখের মাস্ক, চোখের গ্লাস খুলে ঢকঢক করে পানি পান করে শান্ত করলো নিজেকে। কিন্তু তড়িৎ নসির দিকে ঝুঁকে ঘ্রাণ টানল ওর। এখন বেশ লাগছে কাটায় ক্ষণপল। উপরে চিবুক শক্ত করে কঠিন গলা করলো রাজ, বেশ হাসতে পারো দেখছি। এটা কেমন অভদ্রতা? এভাবে কেউ কারোর সাথে ব্যবহার করে? ও কি মনে করলো? কি তপ্ত স্বরে বলে নসি। বাল, মনে করলেও যায় আসে না আমার। কাট কাট বলে শেষে বিড়বিড় করলো, নিংড়ানো বাকি আছে এখনো তোমাকে তুমি বলা, তাও আমার সামনেই। নসি হতাশ, বলার ভাষা নেই আর। বিরক্তির গলায় শুধালো, চাই? চাই তো অনেক কিছু। তোমায় বললে বেহায়া উপাধি দিবে। রাজের কথায় মুখ কুঁচকে নিল নসি। ভেতরে ফুসলেও ওপরে ভীত সে। রাজের সাথে কথায় না কাজে না কৌশলে কোনো কিছুতেই পেরে উঠবে না। পরে দেখা গেল নিজেরই ইগো ডাউন হবে। রাজের গলা খাকাটি দিয়ে সোজা শ্রেয়সী চোখে চোখ তাক করে শানিত নজর পরক করলো। কাল বিলম্ব না করেও নসিও সায় দিল, চোখে রাখে রাজের চোখে। বেশ সময় নিয়ে চেয়েই রইল দুজন। অবস্থা বেগতিক হলে রাজ চোখ বুঝে শ্বাস ফেলে, বলে তার স্বরে, ওই ডাগো রাখির মায়ায় আমাকে পিষ্ট করতে চাও নাকি? এটুকুতেই? স্বাভাবিক উত্তর নসির। প্রতি উত্তরে রাজ বলে, মেয়ে উল্টো পিষ্টনে সামলানো দায় হয়ে পড়বে তোমার। কথা নেই নসির। ফের নয়নে নয়ন রাখে সে। নসি বুঝতে চায় আসলেই কি রাজ প্রণয়ে ডুবে গেছে নাকি দুদিনের মোহর। রাজ ভ্রু গুটিয়ে ফের বলে, কি আছে এই চোখে যে এভাবে দেখছো? দেখলে ক্ষতি কি? দেখো, বরং অধিকার দিয়ে দেখতে পারো, এতে আমিও ভুল করতে পারবো। সামান্য হাসলো নসি, তাচ্ছিল্যের সহিত বলে,
দেখার মতো কিছুই তো নেই। জিভ দ্বারা গালে ঠেলে রাজ চোখ ছোট করে নেয়, পুনশ্চ বলে, তীক্ষ্ণতা নয়, মায়ার নজরে দেখো, তাহলে বুঝতে পারবে আমায়। বড্ড নিষ্প্রাণ। চটজলদি উত্তর নওশীর। রাজ হাসল, স্বভাবসুলভ গম্ভীর আদলে খেলে যায় মুগ্ধতা, তবুও টলাতে পারে না সেই মুগ্ধতা নওশীকে। আঙুল দ্বারা থুতনিকে চুলকে ঝুঁকে পড়ে নওশীর মুখের উপর, ওর মুখে আলতো ফু দিয়ে নাকের ডগায় চুমু বসায়, উষ্ণ গলায় হাসকি স্বরে বলে, তোমার মোলাকাতে এই চোখের ভাষা তো অন্য কিছু বলে। হন্যে নয়ন দুটি ঘুরে ফিরে তোমারই খোঁজ করে, প্রতিটি ক্ষণ কাটে প্রতিটি যুগের মতো এই চোখের। আর তুমি বলছো নিষ্প্রাণ। সত্যি, যুগ কেন, সহস্র শতাব্দী পেরিয়ে গেলেও আমার কাছে তা এমনই থাকবে। চেয়ারে গা এলিয়ে দেয় রাজ শীতল ঝরা গলায়, বিরোধ করে বলে, দেখার ধরন পাল্টাও রাগিনী, তবে বেশি দিন নেই নিজেই ব্যাকুল হওয়ার। আমার চোখ নিষ্প্রাণ হলেও তোমার চোখ তাই বলছে। নতুন ডিল ফাইনাল হওয়ায় পার্টি থ্রো করেছে রাজ। নিজের সাইড অফিসের বিশাল কনভেনশন হলে বসেছে বিজনেস প্রাঙ্গণের বড় বড় মুখদের মিলন মেলা। একে একে আসছে সবাই, মিডিয়ার উপস্থিতি বেশ সরব, কিন্তু রাজ রয়েছে চাতক চোখে চেয়ে নওশীর আসার অপেক্ষায়। বিজনেস পার্টনারদের সাথে আলাপ সারাকালে চোখ যায় এক হুরের পানে। সফট মিউজিক প্লে হচ্ছে, সব ফিকে করে সবার ধ্যান নিজের দিকে করে নেয় নওশী। সবার অবাক নেত্র তার উপর বার্তায়, সকলের বুকে মুগ্ধতার আঁচড় কেটে ভাইয়ের হাত জড়িয়ে সিঁড়ি ভেঙে নিচে নামছে সে। হা হওয়া মুখে প্রশংসায় পঞ্চমুখ সকলে। বেবি পিঙ্ক গাউন পরা নওশীর বাদাম চোখ জোড়া লাইটিংয়ে জ্বলছে হিরক নেয়। এতক্ষণে অস্থির রাজ এবার হাঁসফাঁস উচাটন হলো, চিত্ত অসার হয়ে বিমূঢ় সে। এই মেয়েকে দেখেই আজ তার প্রাণ খোয়াবে নওশীর। ইন্দ্রজালে সদ্বিদ হারিয়ে হাতে থাকা ড্রিঙ্কস গ্লাস পড়ে যায় তার। থরথর হাতে যেন জোর নেই, তবুও পলক ঝাপটায় না। রাজ নেই ইহজগতে, মোহে ডুবে মস্তিষ্কে বশীভূত হয়ে গিয়েছে। থমকে আছে তার আঁখি এক বিংশই রমণীর অভিভূত রূপে। ঠায় কম্পিত পায়ে দাঁড়ানো দায় হলো যেন তার। চোখ নামিয়ে চেয়ারের হাতল ধরে বসে পড়ল সাহসাই। দীর্ঘকার শ্বাস নিয়ে গুটি কয়েক এর আগে এমন রূপে দেখেনি নওশীকে। সালোয়ার কামিজ পরা মার্জিত শাড়িতে ওনা মাথায় দেওয়া চুল বাঁধা নওশীর এমন রূপের সাথে আসমান জমিন তফাৎ। খোলা চুলের বাহার যেন তাকে মায়ায় পেঁচিয়ে নিয়েছে দ্বিতীয়বার। তাকে ওর দুঃসাধ্য হয় না আর রাজের। বসে থেকে সামলাচ্ছে নিজেকে ও। স্বাভাবিক হতে স্থান ভুলে পানির গ্লাস তুলে চোখে মুখে পানি ছিটালো। ভেবেছিল শাড়িতে দেখবে, কিন্তু এই রূপে এহেন দশা, না জানি শাড়িতে দেখলে শ্বাসরোধে মরণ না হতো তার। এখনও নওশী দেখেনি রাজকে। এই কয়েক দিনের পরিচিত আধা পরিচিত সবার সাথে পরিচয়। নাহিদ এগিয়ে যায় রাজের দিকে। নওশী ভাইয়ের হাত জড়িয়ে হাঁটছে পায়ে পায়ে। ক্যাফেতে সেদিনের পর আজ দেখা হলো রাজের সাথে। হাসি মুখে সালাম জানিয়ে কোলাকুলি করলো সারল নাহিদ রাজের সাথে। রাজ শেষে নওশীর সাথে কুশলাদি সারতে এক বুক আশায় হ্যান্ডশেক করার জন্য আর অমোঘ স্পর্শে লীন হওয়ায় বাসনায় হাত বাড়ায় রমণীর দিকে। রাজের পাশে তার বিজনেস পার্টনার সহ উচ্চপদস্থ সবাই আছে। সব কিছু উপেক্ষা করে নওশী হাসি মুখে সালাম দিল, ফিরিয়ে দেয় রাজের বাসনা। এতে কাষ্ঠ হেসে হাত গুটিয়ে নেয় রাজ ভঙ্গুর মনে। নাহিদ ব্যস্ত হয়ে পড়ে। নওশী একাই কর্নার টেবিলে দাঁড়িয়ে রয়েছে, হাতে ওর সফট ড্রিঙ্কস। রাজ সুযোগ পেয়ে আসে ওর কাছে, খানিক পরে দাঁড়ায় ওর পাশে। কারো উপস্থিতি টের পেয়ে নওশীও মুখ তুলে চাইল। রাজকে দেখে কথা বলল না, ভাই আছে বিধায় সম্পূর্ণ উপেক্ষা করে গেল ওকে। পাশ কাটিয়ে যেতে নিলে রাজ পিছন হতে ওর গাউনের বাড়তি অংশ টেনে ধরে। জামায় টান পুড়লে থেমে যায় নওশী। দ্রুত পেছনে চাইল থতমত চোখে অবাক নওশী। রাজ ওই চোখে চোখ রেখে বলে, কিছু কথা ছিল। আর নিজের মনের সাথে পারে না যুদ্ধ করতে। সব বলে হালকা হতে চায় রাজ। মনের পাথর নামাতে নিজের মধ্যে নেই আজও। রাজের এহেন আস্পর্ধা আর ভরা মজলিসে বোনের জামা টেনে ধরায় তেরে আসে নাহিদ। সবাই শুধু দেখছে তাদের। মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে ওঠে নাহিদের সুশ্রী শান্ত মুখশ্রী। মিডিয়ায় চাওর হবে এই খবর ভেবেই ক্রোধের বশে আঘাত করতে যাবে নওশী থামায় ভাইকে। আর পরিস্থিতি ঘোলাটে করতে চায় না সে। চোখের ইশারা চুপ হতে বলল। নাহিদের হাত জড়িয়ে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য নওশী পা বাড়ালো সামনে। কয়েক পা এগিয়ে দাঁড়িয়ে পড়ল আবার। পিছু মুড়ে ডান হাত দিয়ে বাম হাতের তর্জনী আঙুল পেঁচিয়ে নিয়ে তাকালো রাজের মুখে। রাজ নির্নিমেষ চেয়ে ওর দিকেই, সময় নেয় না নওশী। ওই ভঙ্গুর চোখে চেয়ে বলতে থাকলো, মালিক আর ফকিরের ভেদাভেদ রয়, পার্থক্য আছে ভাগ্য আর ভগবানের।
তুমি যেটা চেয়েও পাওনি বুঝে নিও, তার থেকে সুন্দর লেখা আছে তোমার তকদিরে। আল্লাহ হাফেজ। শেষ করে ঝাঁপিয়ে পড়ল নসি ভাইয়ের বুকে। উত্তাল পাতাল অবস্থা হলো মনের। সে কি বেশি কষ্ট দিল পুরুষটাকে, নাকি মন ভাঙল কারোর? বাঁধ ভেঙেছে নোনা পানির স্রোতের। নাহিদ আগলে নেয় বোনকে, দ্রুত বাহুমূলের নিম্নদেশে হাত দিয়ে পেঁচিয়ে বাচ্চাদের মতো কোলে নিল বোনকে। রাজের দিকে ক্রূর হাসি দিয়ে বেরিয়ে গেল সন্তর্পণে। এদিকে বুকে খানজানার বিধে দিয়েছে কেউ রাজের। দুমড়ে মুচড়ে মনে ভাঙন ধরিয়ে গেল সিদ্ধার্থ সেথায়। কাঁচার ন্যায় বিচূর্ণিত হয়ে ঝরে পড়ে তার সুপ্ত অনুভূতি, ভালোবাসা আর প্রথম প্রণয়ের আশ। দুফোঁটা অশ্রু গড়ালো রাজের অসহায় নেত্র ছাপিয়ে। ভোররাত এখনো আলো ফোটেনি সূর্যোদয়ের। কাক ভরে রংচোটা ঢাকার গিঞ্জি পল্লী পরিবেশে রহিম দরজা নক করলে ঘুনে খাওয়া দৌড় হাট করে খুলে যায়। পরিত্যক্ত বাড়িটায় ক্ষীণকায় টিমটিমে আলো জ্বলছে, ভ্যাপসা গন্ধ ভেসে আসছে নাকে। নাহিদ বেশ স্বাভাবিক, শান্ত তার মুখের আদল। বিশ্রী গন্ধে গা গুলিয়ে উঠলে সহ্যহীন রহিম নাকে রুমাল চাপে। ফ্লোরে মধ্যপ অবস্থায় পড়ে আছে কতজন, কেউ গ্রুপে জুয়া খেলছে, কেউ তন্দ্রায় ডুবে। এমন নোংরা জায়গায় নাহিদের আগমনে তটস্থ হয় সবাই। নড়ে চড়ে কাজ থামায় তাদের। এগিয়ে আসে দানবীয় এক লোক। লম্বা চুল, ঘাড় ছুঁয়েছে, থুতনিতে কাটা দাগ। বেদঘুটে হেসে নাহিদকে সালাম দেয়, ইশারায় চেয়ার দিতে বলে চেলাকে। রুমের মাঝে চেয়ার রাখলে নিজেই গলার গামছা দিয়ে তা পরিষ্কার করে দেয়। নাহিদ হাত উঁচু করে থামিয়ে দেয় ওকে। চেয়ারে বেশ আরাম করে বসে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি ব্যাপার, দিনকাল কেমন যায়? জবাব আসে সম্মুখে দাঁড়ানো সাত্তার হতে। জি হুজুর, চলে আর কি, আইন কানুন করা বুঝেনি তো। কথা টেনে নেয় রহিম, উৎকর্ষে বলে, ভদ্রলোকে পা বেড়েছে ডেরায়, বুঝতে হবে ভালোই চলে। হাসে সাত্তার তোষামোদে, গলায় হাস্যরস তার। সব আপনাদের দোয়ায়। কথা বাড়ায় না নাহিদ, রহিমের পানে চেয়ে হাত বাড়ায়। রহিম ব্যাগ থেকে টাকা বের করে দিলে নাহিদ তা ছুঁড়ে মারে সাত্তারের হাতে। সাত্তার ক্যাচ করে নাকে ঠেকিয়ে শুকে নেয় টাকার গন্ধ। এর থেকে বড় নেশা আর হয় না। চোখ মুখ কুচ চকচকে হয়ে ওঠে ওর। রহিম বলে, গুনে দেখো, কম থাকতে পারে। কি যে বলেন না হুজুর আপনারা, আর গন্ধ শুকেই বুঝে গেছি কত আছে বান্ডেলে। কথা বলতেই নাহিদ একটা ছবি ধরে ওর সামনে, গম্ভীর গলায় বলে, এটার হাত পা ভেঙে দিবি আর নাকটা থেতলে দিবি। মুখটা শক্ত করে নিচে নামায় সে, বিড়বিড় করে, নাকে নাক ঘষে দেওয়ার খুব শখ। সাত্তার ছবিটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয়, পরপর বলে ওঠে, আর কয়টা টাকা দিলে একবারে ওপারে পাঠিয়ে দিতাম। বেশি কথা নয়, যা করতে বললাম শুধু সেটুকুই করবি। নাহিদের চড়া গলায় বলা কথাটায় দমে গেল সাত্তার। ঢাকার গলির ক্রাশ সে, কিন্তু যার সামনে দাঁড়িয়ে তার কাছে চুনোপুটি। মস্তক নত করে কণ্ঠ নম্রতা ঢেলে নিজের ভুল মেনে জলদি বলে সাত্তার। তাই করবো হুজুর। স্বল্প ক্রূর হাসি খেলে যায় নাহিদের আদলে, মিলিয়েও যায় তা তখনই। উঠে দাঁড়ায় সে, সাত্তারের মুখে চেয়ে বলে, তোর চোখে এই ভয়টা অনেক ভালো লাগে। আর একটা টাকার বান্ডিল ওর মুখে ছুঁড়ে বেরিয়ে যায় গটগট পায়ে। রহিম যেতে যেতে শাসিয়ে যায়, ভুল হলে তোর কুল্লা বুড়িগঙ্গায় ভাসবে। দুপুরে খাওয়া সেরে মাত্রই রুমে এলো মৌ। নাহিদ নিজেও বইয়ের পিছু পিছু এলো। রেডি হতে হবে এখন। দুপুরে শিফটের জন্য বউকে হসপিটাল দিয়ে আসতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বুলিয়ে দেখছে সে, বেশ বড় হয়েছে, কাটতে হবে। মৌ পেছনে এসে দাঁড়ালো। বইয়ের আজ তাড়াহুড়ো নেই দেখে নাহিদ ভ্রু নাচিয়ে বলে, কি ব্যাপার ম্যাডাম, হসপিটালে যাবেন না নাকি? চিত্তে প্রফুল্লতা উত্তর দেয় মৌ, না, কাজ নেই আজ। পেছনে ঘুরে নাহিদ তড়িৎ বউকে পাজা করে তুলে নেয়। মুখ থতমত খায়। হঠাৎ হাওয়ায় ভেসে সে টাল সামলাতে গলা জড়িয়ে ধরে ওর। মুখটায় ছোট ছোট করে চেয়ে বলে, কি করছেন কি? নাহিদ চোখ টিপ দেয়, ব্যগ্র গলায় বলে, আপনার কাজ নেই, কিন্তু আমার কাজ এখন শুরু হবে। মতিগতি বুঝে অবস্থার সুবিধার না, তাই ধ্যান অন্যদিকে ফেরালো মৌ। জানতে চায়, আজ এত ভোরে কই গেছিলেন? পা থামায় নাহিদ। মুখটা শক্ত হয় সকালের কথা ভেবে। মৌকে আরও উপরে তুলে নাক চুমু দেয়, যথেষ্ট শান্ত স্বরে বলে, ছাড় পাবেন না। হাঁসফাঁস করে মৌ, ধিমি সুরে বলে, বাসায় সবাই আর আপনি এখন দুষ্টুমি শুরু করলেন, নামান প্লিজ।
ভরা গ্রীষ্মের দুপুরে প্রখর তাপে প্রকৃতি ঝিমিয়ে আছে। গাছের পাতাও নড়ছে না কোথাও, কাক পক্ষী নেই বাহিরে। পথচারীরা ছাতা মাথায় রোদ ঠেকাতে ব্যস্ত। এমন গরমে নিজের অর্ধাঙ্গীকে পিষ্ট করতে চায় নিজের ভালোবাসায় মারিয়ে। মোয়ের সব উপেক্ষা করে ফের পা বাড়ায় নাহিদ। কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দেয়। ওর কোমরের নিচ দিয়ে বাম হাত গলিয়ে দেয় কাত হয়ে ডান হাত দিয়ে। কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে ফু দেয় মুখটায়। মুখে হাস্যজ্জ্বল দুষ্টুমির রেশ। নাহিদের আবেশে চোখ বন্ধ করে নেয় মৌ। নাহিদ ঝুঁকে কপালে চুমু আঁকে, রাঙা লজ্জালু হাসি হেসে হাত দ্বারা নাক সহ মুখ ঢেকে নিলে নাহিদ তর্জনী আঙ্গুল কপাল বেয়ে মৌয়ের আঙ্গুল পেঁচিয়ে সরিয়ে দিল হাত। আবার কপালে গভীর চুম্বন করে তাকিয়ে থাকে ওই দুটি নয়নে। লজ্জায় রাঙা মুখবিবর, রক্তিম নাকের ডগা, শরমে নিভু নিভু আঁখি, শ্বাসের তোড়ে বুকের ওঠানামা, ভারী নিঃশ্বাসের মোহনীয় আহ্বানে নিজেও বেসামাল হলো সে। গালে নাকের ডগা ঘষে বলে, এত লজ্জা সেদিন না ভেঙে দিলাম। মৌ ঝাপটে পড়ল বুকে, ছিটিয়ে গেল অতীব আবদারে। প্রশস্ত বুকটায় নাক ঘষে না বোঝায় সে। নাহিদ থেমে নেই, শাড়ি ফাঁকে উদরে অবাক বিচরণ তার। দুহাতে কোমর জড়িয়ে তুলে নিল নিজের মুখোমুখি, আরও শক্ত করে বাহু বন্ধনে জড়িয়ে ধরল নিজের সাথে। নাকে নাক ছুঁয়ে গরম নিঃশ্বাস একে অপরে ঠোঁটে আছড়ে পড়ছে। খিচে নেওয়া চোখের পাতায় শব্দ করে চুমু খেলো একটা। তীর তীর করে কাপা ওষ্ঠে আঙুল চালিয়ে হাসকি স্বরে বলল, চলো বৃষ্টি নামাই, তপ্ত পিঞ্জরে ভিজি দুজনে। কাপা আঁখি পল্লব খুলে মৌ আঙুলে দিয়ে ঠোঁট বন্ধ করে দেয় নাহিদের। উল্টো আরও মত্ত হয়, গভীর আলিঙ্গন করে আঙুলটায় চুমু দেয়। হাতের বিচরণে গভীর আবেশে মৌয়ের সর্বাঙ্গ কেঁপে ওঠে। নিজেও অত্যাধিক বেসামালে ফেরা দায় তার। বই সারা পেয়ে একটানে শাড়ির আঁচল ফেলে দেয় নাহিদ। নিভৃতে পবিত্র চাহিদা কাঙ্ক্ষা গাঢ় থেকে প্রগাঢ় হয় তাদের। মিশে যায় দুটি দেহ, লেপটে দেয় একে অপরের গায়ে সুখকর দাগ। পরিপূর্ণ হয় আদিম খেলার সুখানুভূতিতে। সকার গাত্রদাহে পুড়ছে ধরিত্রী। পশ্চিমা কোলে হারিয়েছে সূর্য, তবুও তার থেকে রেখে যাওয়া উষ্ণতা কমেনি। গরমে নাজেহাল অবস্থা, বৈশাখের খরালি তাণ্ডবে দগ্ধ প্রকৃতি। নাহিদ মৌ বেরিয়েছে দাওয়াতে। রফিকুল ও মিনারা গ্রামে রওনা দিয়েছে আসর। বাসায় এখন শুধু নসীর, মিথিলা, পারু আর ছোট্ট আয়াত। গতকাল এসেছে ফুপির কাছে, সে নেমে আসে তারা বাসায় নিচে এই ভরা সাজ বেলায়। একটু হাঁটাহাঁটি করবে কাল পার্টি থেকে ফেরার পর। আর বাসা থেকে বের হয়নি নসীর, কিছু ভালো লাগছে না তার। দোটানায় সে। রাজকে ভেবে আরও ভঙ্গুর হচ্ছে মন। রাস্তায় নেমে মিথিলা, আয়াত খুনসুটিতে মজে। বেখেয়ালি নসী হাঁটছে এক পাশ থেকে ওই পাশ। আয়াতের প্রতি উত্তরে হাতেই জবাবের আড়ায় নসী। ভাবনায় এতটাই মত্ত যে কেউ ওকেই দেখে যাচ্ছে তার খেয়াল নেই। সারাদিন বাসার নিচে লুকিয়েছিল রাজ শুধু এক নজর দেখবে বলে, কিন্তু নসী বের হয়নি। কাজকর্ম সব শিকড়, তার দুনিয়া টালমাটাল লাগছে। কুল কিনারা হারায় নাবিক যেন। পায়ে বল লাগলে ধ্যানে ফেরে নসীর। মুখে জোরপূর্বক হাসি টেনে আবার কিক মারে আয়াতকে দেয়। পিছু ঘুরে বেশ খানিক সময় গড়ালে সন্ধিয়ান পা বাড়ায়। গাছের সামনে দাঁড়ায় সে, ডাক দেয় রাজ। অগোছালো রাজ বেরিয়ে আসে গাছের পেছন হতে। অবাক নসী, রাজের বেশভূষা, চেহারার অবস্থা। এক রাতেই এহেন বেহাল দশা দেখে থমকায় সে। অক্ষি কোটরের বাইরে বেরিয়ে আসতে চাইছে যেন, মস্তিষ্ক ফাঁকা হয়, বেরিয়ে আসে মুখ দিয়ে, এ কি হাল করেছে নিজের। বিরস বদনে হাসি খেলে রাজের, তাচ্ছিল্যের হাসি। চোখ নিচে নামিয়ে দাঁড়িয়ে থাকে শটান, কথা নেই কোনো। আবার স্মোক করেছেন। নসীর গা গুলিয়ে উঠছে। শুরুতে হাল দেখে মনে হলো তা হয়তো গোসল করেনি আজ। ব্যথাতুর গলা রাজের। অনেক। চোখ বুঝে নিল নসী, পরপর চড়া গলায় ধমকায়, লজ্জা করে না? আবার বড় মুখে বলছেন অনেক। বলি ফুটপাতেই বাবু হয়ে বসলো ধপ করে। দড়িয়ে আসে পারু, চিল্লিয়ে সাবধানী বানিয়ে ছড়ে, আফামনি নোংরা লাগবে। হাত দিয়ে থামিয়ে দেয় ওকে চোখের ইশারায়। রাজকেও বসতে বলে। দূরত্ব রেখেই বসলো রাজ, বলে বসে। রাজকন্যা। রাজের সম্বোধনে হাসে নসী, সাথে ওই অবসন্ন মুখে চেয়েও মায়া হয়। জিজ্ঞেস করে, খেয়েছেন কিছু? খাবার আনবো, খাবেন? ভালো লাগে ছেয়ে গেল বিষাদে ভরা অন্তঃকরণ। মাথা ঝাঁকায় সে, বোঝায় না দেরি করে আর না নসী। পারুকে খাবার আনতে বলে। চুপচাপ তারা আরেক জার্নিতে। পারু খাবার আনে একটু পর। নসী খাবার নিজ হাতে খাইয়ে দিতে লাগে। গোগ্রাসে সবটা খেয়ে নেয় রাজ। নিজেই বলে, আর একটু খাবো। অন্তর কাঁপে নসীর, সে কি বেশি নির্দয়। পুনশ্চ প্লেটে খাবার বেড়ে আবদার মেটায় রাজের। খাওয়ার ফাঁকে বলে দেয়,
খাওয়ার বাহানায় স্পর্শ নিলেন আমার। ভুল করলাম বুঝি? পাপিয়া পাপ করবেই। তোমার উচিত হয়নি তাহলে পাপিয়াকে তোয়াজ করার। প্লেট কোলে রেখে এঁটো হাতের উল্টো পাশ দিয়ে রাজের ঠোঁটের পাশে লেগে থাকা খাবার মুছে দেয় নসি। টলমলে আখিতে খাবার গিলে নিয়ে ধরা গলায় বলে রাজ, আম্মুর পরে আপনি তৃতীয় নারী যে আমায় ছুঁয়ে দিয়েছ। দেখো কতটা সৌভাগ্যবতী তুমি। তারপরও বলবে আমার চরিত্র খারাপ? দীর্ঘকায় শ্বাস ছেড়ে পানির গ্লাস ওর মুখের সামনে ধরে নসি। পানিটুকু খেয়ে ফের রাজ বলে, তোমাকে চাওয়া রবের নিকট রুহু চাওয়ার মতো নির্মল। ভুল করে তোমাকে চেয়ে বুঝলাম কতটা নগণ্য আমি। তাই তো সবার এত বিরুদ্ধাচারণ, প্রকৃতির নির্মমতা আমার প্রতি। দুনিয়ায় জাহান্নাম উপভোগ করাচ্ছে ক্ষণে ক্ষণে। গুড়িয়ে গেল নসির খোলস। মুখ ঘুরিয়ে লুকাতে চায় কর্নিশে জমা অশ্রুটুকু। ফের রাজের মুখে চেয়ে ক্রন্ধন গলায় বলে, আমি নিজে আপনাকে চাইলে কি করবেন? তর্জনী আঙুলটা বুকের বাঁ পাশে রেখে বলে রাজ, এই ছোট্ট বুকটায় লুকিয়ে রেখে দিব। বাম হাত দিয়ে রাজের চোখের পানি মুছে দেয় নসি। চোখে চোখ রেখে মিয়ে যাওয়া হাস্যবদনে নিজের পরাজয় স্বীকার করে, আপনাকে আরো ভাঙবো আমি। ধ্যান যেন আমি হতে না সরে। মস্তিষ্ক আর কোথাও নেই রাজের। কানে বাজে একটা কথা, ধ্যান যেন আমি হতে না সরে। জ্বলে ওঠে বদন, মুহূর্তে খেলে যায় একরাশ আবেশ। নিষ্প্রভ চোখে কত অনুভূতি, ব্যর্থ সে প্রকাশে। শান্ত হয় নসির ডাকে, রাজ। তড়িঘড়ি বড় হা করে সে খাবার মুখে পুরে দিয়ে শাসনের সুর নসির। অগোছালো যেন না দেখি আর। ছোট বাচ্চা বনে মাথা জাকায় সায় দেয়, তাতে হাসে নসি। রাজ রাস্তার সোডিয়ামের নিয়ন আলোয় দেখে বিংশী রমণীর টোল পড়া গালের হাসি পুলকিত। তার চিত্ত উত্তর পেয়েছে, সে প্রস্তুত পাড়ি দিতে পথ। কাটা বিছানো পথ পেরোতে পারলেই পুষ্পতার। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।